ফোর্থ পিরিয়ড শেষ, এইবার লাঞ্চ ব্রেক। তিনি চনমন করে উঠল। টিফিন বক্স খুলে দেখলো আজ স্যান্ডউইচ। বেশ বেশ। স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে একটা স্যান্ডউইচ বের করে খেতে খেতে উঠে পড়লো ক্লাসরুম পরিক্রমায়। ওর চোখ পড়ে গেল ক্লাসের মিষ্টি মেয়ে প্রিয়দর্শিনীর দিকে। ভারী সুন্দর দেখতে। ওর চোখ দুটো কেমন স্বপ্নময়। যখন হেঁটে যায় মনে হয় ও ওর আশপাশে কি হচ্ছে তা নিয়ে একদমই সচেতন নয়, যেন কোনো স্বপ্নের জগতে বাস করে। আজ সেই প্রিয়দর্শিনীর চোখে স্বপ্নের বদলে যেন চিন্তা উঁকি দিচ্ছে। তিনি এগিয়ে গেল। কিরে, আর তোর কি হয়েছে? লাঞ্চ করবি না? স্যান্ডউইচ খাবি? একটু বিষণ্ণ হেসে প্রিয়দর্শিনী বলল, না রে, আমি টিফিন এনেছি, এই খাবো। স্বপ্নের রাজকন্যার রাজপুত্র কি বাস্তবে নেমে এলো? তাই কি রাজকন্যার চোখ বাধ্য হয়ে এখন এই ধরিত্রীর বুকে উঁকি দিচ্ছে? ধুত, কি যে বলিস না। এই বল না রে। না রে, কিছু না। ঠিক আছে, বললে ভালো করতিস। এবছর 12-এর বোর্ড, বেশি চিন্তা করলে এক্সাম খারাপ, রেজাল্ট খারাপ, ফিউচার লোডশেডিং। ভেবে দেখ বলবি কিনা। এতক্ষণ যাদের কথা শুনছি সেই তিন্নি মানে পৌশালী সান্যাল আর তিতলি মানে প্রিয়দর্শিনী শীল একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 12-এর ছাত্রী। তিন্নি ক্লাসে 1 থেকে 3-এর মধ্যেই থাকে। তিতলিও ক্লাসের রেজাল্ট ভালো করে। তিতলিকে দেখলে মনে হয় যেন স্বপ্নের দেশে বাস করে। পৃথিবীর কোনো মলিনতা যেন ওকে স্পর্শ করতে পারে না। ওকে এত বছর বিশেষ রাগতে দেখেনি তিন্নি। পৃথিবীতে রাগ, হিংসা এসব যে আছে তিতলিকে দেখলে মনে হয় না। এ হেন তিতলির চোখে চিন্তার ঝিকিমিকি তিন্নিকে ভাবালো। আজকের গল্প তিন্নিরা 3 জন। ঝিমলির সাথে রহস্য গল্প। একটা ছোট্ট অনুরোধ, যারা এই গল্প শুনছেন, এই গল্পের শেষে যদি একটা ছোট্ট মতামত দেন তাহলে বুঝতে পারবো গল্প আপনাদের কেমন লাগছে। শুনছি তিন্নিরা 3 জন। প্রিয়দর্শিনী ওরফে তিতলি বলল, বলে কিছু হবে না রে পৌশালী, কেউ বিশ্বাস করবে না। আমি জানিয়ে ভাবছি তা অবাস্তব, আমিও বুঝতে পারছি, কিন্তু আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করব বলতো? আর নিজেকেই বা কি করে অবিশ্বাস করব? কি দেখেছিস তুই? ভূত দেখেছিস? না, তা নয়, আবার বলতেও পারিস। মানে? তিন্নি জিজ্ঞেস করলো। ছাড় না পৌশালী, কেউ বিশ্বাস করবে না। বাবা যে বাবা, যার কাছে আমি সত্যের দেবী, সেই বাবাও মাথায় হাত বুলিয়ে বললেন, তোর কোথাও ভুল হচ্ছে মা। আর মা তো রেগে মেগেই একসা। বলল, তুই এবার একটু জেগে জেগে চল তিতলি, কোন জগতে যে উড়িস কে জানে। ওই স্বপ্ন দেখতে গিয়ে রেজাল্ট যদি খারাপ হয়েছে না, লেখাপড়ার এখানেই ইতি। কেউ বিশ্বাস করবে না রে পৌশালী। আমি বিশ্বাস করব। আমাকে বল, কি দেখে ভয় পেয়েছিস? তিন্নি বলল। তিতলি বলল, একটা বাড়ির ভূত। বাড়ির ভূত আবার কি? বল, ভুতুরে বাড়ি? না রে, ভুতুরে বাড়ি মানে তো যে বাড়িতে ভূতের উৎপাত থাকে, এটা সে ব্যাপার নয়। তাহলে কি? ভূতেরা যেমন দেখা দিয়ে অদৃশ্য হয়ে যায়, এটাও একটা সেরকম ব্যাপার। মানে
বাড়িটা দেখা দিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। মানে তুই কি বলতে চাইছিস তুই এটা স্বপ্ন দেখেছিস? না রে, স্বপ্ন নয়, সত্যি দেখেছি। প্রিয়দর্শিনী, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখছিস তো, তোরও বিশ্বাস হচ্ছে না। আমি তো প্রথমেই বলেছিলাম। আরে না না, তা নয়। ঠিক আছে, তুই বল, আমি শুনছি। তিতলি বলতে শুরু করলো। আমার মামার বাড়ি কাটোয়া লাইনে, পূর্বস্থলীতে। আমরা মাঝে মাঝে গাড়ি নিয়ে চলে যাই মামার বাড়ির উদ্দেশ্যে। মাস চারেক আগে এরকম একটা দিনে মামার বাড়ি থেকে ফেরার সময় পূর্বস্থলী থেকে কিছুটা এগিয়ে, এই ধর 10-12 কিলোমিটার হবে, গাড়িটা গেল খারাপ হয়ে। বাবা গেলেন গ্যারেজের সন্ধানে, আর মা গাড়িতেই বসে রইল মোবাইলে গান চালিয়ে। আমি গাড়ি থেকে নেমে আশপাশ দেখতে লাগলাম, ফটো তুলতে লাগলাম। দেখতে দেখতে খেয়াল করলাম কালনা রোডের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, আর রাস্তার পাশ দিয়ে নেমে গেলেই একটা নদী। বেশ নিচু হবে জায়গাটা, মানে কালনা রোড বেশ উঁচু লাগছে। আমি মাকে বললাম, মা আমি রাস্তা দিয়ে নেমে ওই খাট দিয়ে ওইখানে নদীর ধারে একটু যাব। মা বলল, যাও, তবে বেশি দূর যেও না। তো আমি কালনা রোড থেকে নেমে গেলাম ওই নদীর দিকে। নেমে দেখলাম নদীর পাশ দিয়ে কিছুটা জনবসতি গড়ে উঠেছে, তবে সামনের দিকেই কিছু বাড়ি, তারপর চাষের জমি। ধান ক্ষেত, চাষের জমি, এসব আমার খুবই ভালো লাগে। তুই তো জানিস, প্রকৃতি আমায় টানে। আমি আপন মনে ক্ষেতের আল ধরে এগিয়ে যাচ্ছিলাম। তখন শেষ দুপুর। ধান ক্ষেতের মাঝে আবার গাছও আছে, আশেপাশে কিছু বাঁশ গাছ। ওখানে লোকজন খুব দেখতে পেলাম না, বোধহয় ভোরবেলা মাঠে কাজ করে চলে যায়। বাঁশ গাছগুলোর পাশ দিয়ে এগিয়ে যেতে লাগলাম। দেখলাম সামনে বেশ কিছু নাম না জানা ছোট বড় গাছ। এবার মনে হলো আমার ফিরে আসা উচিত, কারণ এইখানটা বড় বড় গাছ দিয়ে জঙ্গল বেশ ঘন হচ্ছে। ফিরে আসতে যাব, একটা মাঝারি হাইটের বেশ রঙিন গাছ চোখে পড়লো। মনে হলো কাছে গিয়ে দেখি ওই গাছ ছোট আছে কিনা, তাহলে নিয়ে যাব, টবে পুঁতবো, বেশ দেখতে। ঘরেও ভাসে জল দিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। আবার ঘুরে এগিয়ে গেলাম। তখনই চোখে পড়লো ওই জঙ্গলের মধ্যে একটা ঝোপের ওপাশে বেশ বড় ঘন গাছপালার মধ্যে একটা বাড়ি। আমার কৌতূহল হলো, এই ফাঁকা জায়গায় আশপাশে একটাও আর বাড়ি নেই, একটা মাত্র বাড়ি। কেউ কি থাকে? ওই ঝোপের থেকে একটা ছোট গাছ তুলে নিয়ে একটু এগিয়ে গিয়ে বাড়িটা দেখলাম। ইটের গাঁথনির টিনের চাল দেওয়া একতলা ছোট বাড়ি, দরজা বন্ধ, জানালা খোলা। এই পর্যন্ত বলা হতেই টিফিন পিরিয়ড শেষ হবার ঘন্টা পড়ল। তিন্নির মুখটা বেজার হয়ে গেল। বলল, যা, আর শোনা হলো না। তুই কিছু চিন্তা করিস না, ফেরার সময় স্কুল বাসে পাশাপাশি বসবো, তখন শুনবো। না রে পৌশালী, বাসে অন্য কেউ একটুও শুনে ফেলুক আমি চাই না। তারপর এটা নিয়ে আমাকে টিজ করবে, তখন মন খারাপ হবে। তোর আজ বিকেলে টিউশন আছে? না রে, আজকে আমার টিউশন নেই। ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমাকে ফোন করিস, তখন বলবো আমারও আজকে টিউশন নেই। বাড়ি গিয়ে তিন্নিরা তর সইছিল না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার প্লেটটা নিয়ে চলে এলো পড়ার টেবিলে। তিতলিকে মিসড কল দিল, যাতে তিতলির সময় হলে ওকে রিং ব্যাক করে। 5 মিনিটের মধ্যেই তিতলি রিং ব্যাক করলো। তিন্নি খাবার মুখে দিয়েই বলল, তারপর কি হলো বল। তিতলি সবে বলতে শুরু করেছে কি করেনি, পেছন থেকে তিন্নির চুলে লাগলো জোর টান। লাগছে ভাই, ছাড়। এই তোর পড়া হচ্ছে, তখনই বুঝেছি। খাবার প্লেট নিয়ে দৌড়ে দৌড়ে পড়ার টেবিলে। বাবা, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়।
তোর না এবার 12-এর বোর্ড এক্সাম, ফোনে গুজুর গুজুর করছিস। রেজাল্ট খারাপ হলে কি হবে জানিস? ভাই, বড্ড বার বেড়েছিস কিন্তু। মা তোকে কিছু বলে না বলে না? দাঁড়া, বাবা আসুক, মজা দেখাচ্ছি। আমিও মাকে বলে দেব, পড়ার টেবিলে বসে ফোনে কার সাথে যেন গুজুর গুজুর করছিস। লেখাপড়া না হাতে। এ হলো তিন্নির 2 বছরের ছোট ভাই তুতান। ভাই বোনে যুদ্ধ লেগেই রয়েছে, আবার ভাবেরও অন্ত নেই। এক এক সময় তিন্নির মনে হয় মেয়েরে ভাইয়ের মাথাটা ফাটিয়ে দেয়, আবার সেই ভাইকে ছাড়া ওর চলে না। 2 বছরের ছোট হলে কি হবে, এমন ভাব করবে যেন তিন্নির বড় দাদা। সব সময় চোখে চোখে রাখবে, কোথাও গেলেই খোঁজ খবর নেওয়া চাই। পাকা বুড়ো একেবারে। কার সাথে গল্প করছিস রে গুজগুজ করে? এই প্রিয়দর্শিনী, ফোনটা রাখছি, 5 মিনিট পর করছি। ও, তোর সেই প্রিয়দর্শিনী, যা দেখে তাই যার প্রিয়, স্বপ্নের ঘরে চলে। চুপ কর, প্রিয়দর্শিনী মানে জানিস? ওই যে যা দেখে সবই প্রিয়। তোর মাথা আর আমার মুন্ডু। প্রিয়দর্শিনী মানে যিনি সবকিছু দয়াপূর্ণ দৃষ্টিতে দেখেন। কার নাম প্রিয়দর্শিনী ছিল জানিস? জানবো না কেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাম। কে রেখেছিলেন ওনার নাম প্রিয়দর্শিনী, বল? মনে পড়ছে না। তা কেন মনে পড়বে? আবার আমার লেখাপড়া দেখতে এসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন। তা তো বুঝলাম, কিন্তু কি এত গুজগুজ করছিলিস ওই ইন্দিরা গান্ধীর সাথে? ভাই, মার খাবি কিন্তু। ওর ডাক নাম তিতলি, তুই ওকে তাই বলবি। ও ভারী শান্ত মেয়ে, ও একটা সমস্যায় পড়েছে। কি সমস্যা? সেটাই পুরোটা শুনতে পেলাম না, এসে তো সব ঘেঁটে দিলি। ঠিক আছে, স্কুলে যতটা শুনেছি বলছি, কিন্তু সিক্রেট রাখবি। তিন্নি তুতানকে যতটা তিতলির থেকে শুনেছে বলল। ওহ দিদি, দারুণ ইন্টারেস্টিং। তুই তিতলি দিকে বরং আমাদের বাড়ি চলে আসতে বল, তুই আমি দুজনেই শুনবো। দাঁড়া, দেখছি বলে। হ্যালো হ্যালো তিতলি, বলছি বাড়িতে ম্যানেজ করে আমাদের বাড়ি একটু আসতে পারবি? এখানে বলে রাখি, তিন্নি প্রিয়দর্শিনীকে স্কুলের বাইরে তিতলি বলেই ডাকে। তোদের বাড়ি? মাকে কি বলবো? তিতলি বলল। আচ্ছা, আঙ্কেল আছেন বাড়িতে? হ্যাঁ, বাবা বাড়িতে আছেন। ঠিক আছে, তুই আন্টিকে ফোনটা দে, আমি ম্যানেজ করে দিচ্ছি। হ্যালো আন্টি, আমি পৌশালী বলছি। আমার মা আজকে একটা স্পেশাল ডিশ বানিয়েছে, পৌশালীকে আসতে বলছে। ওকে আমাদের বাড়িতে একটু পাঠাবেন? তিতলির মা রাজি হয়ে গেলেন। তিতলির বাবা তিতলিকে পৌঁছে দিয়ে গেলেন তিন্নিদের বাড়িতে, আর তুতান গেল মাকে ম্যানেজ করতে। মা, আজ রাতে তোমার হাতে স্পেশাল মাটন বিরিয়ানি, সঙ্গে বেশি কিছু না, স্যালাড আর রায়তা হলেই চলবে। তিতলি দিও আসছে, রাতে খেয়ে যাবে। তিতলির মা দিদির বন্ধু আসাতে তুতানের এত উৎসাহের কারণ বুঝলেন না, শুধু বললেন, আচ্ছা হবে খন। তিতলি এলে তিনজনে জড়ো হলো তিন্নির ঘরে। তিতলির মা কিছু চিকেন পকোড়া ভেজে নিয়ে এলেন। চিকেন পকোড়াতে কামড় বসিয়ে তুতান বলল, তিতলিদি শুরু করো। হ্যাঁ রে,
তারপর আমি গাছ নিয়ে চলে এলাম। মায়ের কাছে বকুনিও খেলাম দেরি করার জন্য। কিন্তু এই রবিবার আবার আমরা মামার বাড়ি গেছিলাম। আমার লাগানো ওই গাছ বেশ ভালো হয়েছিল, কিন্তু হঠাৎ করে কোনো বিশেষ কারণে পাতাগুলো শুকিয়ে যেতে লাগলো। তাই আমি বাবাকে বললাম ওই জায়গায় গাড়িটা দাঁড় করাতে, আমি গিয়ে ওই গাছ নিয়ে আসবো। তো মা কিছুতেই রাজি নয়, বলল ঠিক ওই জায়গাটা চেনা যাবে না। কিন্তু আমি সেদিন ফটো তুলেছিলাম, তাই যেখানে গাড়ি দাঁড়িয়েছিল তার আশপাশটা চেনা যাচ্ছে। যাই হোক, বাবা গাড়ি দাঁড় করালেন, মাকে বললেন যে তুমি বসো, আমি তিতলির সঙ্গে গিয়ে গাছ নিয়ে আসছি। আমি আর বাবা ওই জায়গাতে গেলাম, ওই ঝোপ থেকে গাছও নিলাম। কিন্তু বিশ্বাস করবি না, ঝোপের পেছনে ওই বাড়িটা দেখতে পেলাম না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি সেদিন স্পষ্ট দেখেছি দিনের বেলায় একটা টিনের চাল দেওয়া পাকা একতলা ছোট বাড়ি, সেটা রাতারাতি উধাও। বাবাকে বলতে বাবা বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে মা, তুমি হয়তো মনে মনে এরকম একটা বাড়ির অস্তিত্ব কল্পনা করে নিয়েছো, না হলে একটা পাকা বাড়ি আর কোথায় যাবে। এখন তোরাই বল আমার মনটা কেমন হচ্ছে। আমি স্পষ্ট দেখেছি। তুই বাড়িতে আর কিছু দেখিসনি? হ্যাঁ দেখেছি, একটা লোক একটা চওড়া বেঞ্চের মতো কিছুতে শুয়েছিল, মনে হচ্ছিল ঘুমোচ্ছিল। আর একটা লোক ওই ঘরের দরজা দিয়ে ঢুকলো। ওই লোকটা আমাকে দেখেছে কিনা জানি না, কিন্তু লোকটাকে দেখেই আমি তাড়াতাড়ি করে ফিরে এসেছি। তুতান বলল, তিতলি দি একটু অপেক্ষা করো, আমার ল্যাপটপটা নিয়ে আসি। তুতান ওর ল্যাপটপটা এনে গুগল আর্থ অ্যাপ্লিকেশনটা খুললো। খুলতেই তিন্নিদের বাড়িটা দেখা গেল। বাড়ির আশপাশে সবকিছু, এমনকি বাড়ির বাইরে পাড়ার কুকুরগুলোকেও দেখা গেল। তিতলি মজা পেয়ে বলল, আমাদের বাড়ি দেখা যাবে? তুতান গুগল আর্থ ঘুরিয়ে নিয়ে গেল তিতলিদের বাড়ির দিকে। তিতলি খুব এক্সাইটেড, ওদের বাড়ির সামনে ওদের গাড়িটাকেও দেখা গেল। এবার তুতান গুগল আর্থ ঘুরিয়ে নিয়ে গেল পূর্বস্থলী থেকে আসা কালনা রোডের উপর। তারপর তিতলির তোলা ছবির সঙ্গে মিলিয়ে ওই স্পটে নিয়ে এলো। জুম করে দেখা গেল নদী, জনবসতি, ধান ক্ষেত, বড় বড় গাছের জঙ্গল, বাঁশঝাড়, ঝোপঝাড়, এইসব। তিতলি যে বাহারি গাছ এনেছিল সেই ঝোপটাও দেখালো, কিন্তু কোনো বাড়ি সেখানে দেখা গেল না। তিতলির মুখটা শুকিয়ে গেল। বলল, এটা কি করে হলো? আমাকে তো কেউ আর বিশ্বাস করবে না। তুতান বলল, দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হয়েও না, গুগল আর্থ থেকে পুরনো ছবিও দেখা যায়। তুমি 4 মাস আগে গেছিলে তো? বলে গুগল আর্থে টাইম লাইন ফিচার ক্লিক করে 4 মাস পুরনো ছবি বার করলো। এবার তিতলি লাফিয়ে উঠল, আছে, ওই তো বাড়িটা, আমি ভুল বলিনি। তিন্নি আর তুতানও দেখলো বাড়িটা। এবার তুতান একটু গম্ভীর হয়ে বলল, তিতলিদি, তুমি ওই বাড়িতে 2 জন লোককে দেখেছো বললে না? হ্যাঁ দেখেছি তো, তিতলি বলল। তুতান বলল, দিদি মামাকে ফোন কর। তিন্নিদের মামা পুলিশে সার্ভিস করেন। তিন্নি মামাকে ফোন করলো। হ্যালো মামা। হ্যাঁ বল। আসলে তিন্নির মামা জানেন যে তিন্নি মামাকে সহজে বিরক্ত করে না। তিন্নি জিজ্ঞেস করলো, তুমি অফিসে? না, বাড়ি যাচ্ছি 1 মাস পর। মামা তুমি আমাদের এখানে চলে এসো। কেন রে, এনিথিং সিরিয়াস? তোরা সবাই ভালো আছিস? হ্যাঁ মামা, সবাই ভালো আছি, তুমি এসো, এলে বুঝতে পারবে। ঠিক আছে, যাচ্ছি। পুলিশের গাড়ির শব্দে তিন্নি ছুটে এসে মামাকে ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। মা চেঁচালেন, ওর অফিস থেকে বাড়ি ফেরেনি এখনো, ছাড় ওকে। কে শোনে কার কথা? ঘরের দরজা বন্ধ হয়ে গেল। তিন্নি জলের বোতল এগিয়ে দিল। মামা এক নিঃশ্বাসে খানিকটা জল খেয়ে বললেন,
বল কি হয়েছে। তিনি এক নিঃশ্বাসে তিতলির কাছে যা শুনেছিল সব বলল, গুগল আর্থ থেকে কি জেনেছে তাও বলল। মামা তিতলিকে বললেন, তিতলি, তুমি ওই বাড়িতে যাদের দেখেছো তাদের চেহারার কিছু বিশেষত্ব, মানে যা দিয়ে রেকগনাইজ করা যায় আর কি। মামা, আমার নজরে যেটা পড়েছে ওদের পোশাক স্থানীয় লোকেদের মতন হলেও ওদের চেহারা দেখে শহরের মানুষ বলে মনে হয়। আর রইল চেহারার বিশেষত্ব, যে লোকটা ঘুমিয়েছিল তার গালে একটা বেশ বড় জরুল ছিল, আর যে লোকটা দরজা দিয়ে ঢুকলো তাকে আমি ভালো করে দেখিনি। বুঝলাম, কিন্তু তুতান, তুই গুগল আর্থ দিয়ে বুঝিয়ে দিলি ওখানে একটা পাকা বাড়ি ছিল যেটা এখন নেই, মানে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তার উপর এখন গাছপাত সমস্ত গজিয়ে গেছে, ওখানে তো জঙ্গল হয়ে গেছে দেখালি। এখন গুগল আর্থে দেখানো ওই জায়গাটা খুঁড়ে দেখা যেতে পারে ব্যাপারটা কি, বাড়িটা ভাঙলো কেন। কিন্তু খোঁড়াখুড়ি করে যদি কিছু না পাওয়া যায় তাহলে আমার সময়টা চলে যাবে। আমার হাতে এখন অনেক কাজ, এখন আমার কাছে সময়ের দাম খুব বেশি। তুতান বলল, মামা, আমি তোমাকে একটা খবর দিতে পারি, কিন্তু আমার নাম গোপন রাখতে হবে। বেশ, বল। আমাদের স্কুলের ক্লাস 11-এর ফার্স্ট বয় একটা মডেল বানিয়েছে। আমাদের ক্লাসে সায়েন্সের স্যার বলছিলেন ওটা নাকি কোনো বিজ্ঞান প্রতিযোগিতায় পাঠানো হবে। ওটা একটা ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ওটা বানিয়েছে। ওটার মাধ্যমে মাটির নিচে কোথায় কি আছে নাকি বোঝা যায়। আমি তোমাকে ওই স্টুডেন্টের নাম বলতে পারবো, বাকি কাজ তোমাকে করতে হবে। ঠিক আছে, তাই দে। মায়ের রাতে খেয়ে যাওয়ার অনুরোধে অন্যদিন খাবে কথা দিয়ে মামা চলে গেলেন। 7 দিন পরের ঘটনা। শহরের একটা বড় ড্রাগ পাচারকারী চক্র পুলিশের জালে ধরা পড়ল। তাদের যে মাথা, তার বিরুদ্ধে খুনের অভিযোগও আছে। খুন করে মাটির তলায় পুঁতে দিয়েছিল, পুলিশ উদ্ধার করেছে। পরের দিনই তুতানের কথায় মা মামাকে সপরিবারে ডিনারে আমন্ত্রণ জানালেন, সঙ্গে তিতলিকেও। ওরা 3 জন মামাকে ধরে বসলো। বলো মামা, কি করে সব হলো? সব তো তোরাই করে দিলি, আমি তো শুধু ফিনিশিং টাচ দিলাম। তবে তুতান, তোদের ওই ফার্স্ট বয় জিনিয়াস। টেকনোলজি যে এখন কোথায় পৌঁছেছে ওর সঙ্গে আলাপ না হলে জানতাম না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ওই ড্রোন ওই অঞ্চলের মাটির নিচে নাইট্রোজেনের পরিমাণ নির্ধারণ করে ডেড বডি উদ্ধার করতে সাহায্য করলো। মাটির নিচে যেখানে মানুষ বা কোনো পশুর ডেড বডি থাকে সেই অঞ্চলের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, সেটা ওই ড্রোনের মাধ্যমেই বোঝা গেল। আবার মাটির উপর ঘাসের টেক্সচার দেখে কোথায় মাটির নিচে ড্রাগ পোঁতা আছে তাও বলে দিল। প্রথমে ওর মা বাবা অবশ্য রাজি হননি ওকে আমাদের সঙ্গে ছাড়তে, কিন্তু একটা দুর্দান্ত ছদ্মবেশে ওকে চেনাই যাচ্ছিল না। আমি সরকার থেকে ওর পুরস্কারের ব্যবস্থা করতাম, কিন্তু ওর বাবা মা চাইছেন না যে ওর নামটা প্রকাশ হোক, সেটা ওর সুরক্ষার কথা চিন্তা করেই। মামা, ওই দুজনের মধ্যে কে খুন হলো? তিতলি জিজ্ঞেস করলো। গালে যার জরুল সে। তোমার কথায় সেদিন আমি ওকে চিনতে পেরেছিলাম, কিন্তু কি করে ধরবো বুঝতে পারছিলাম না। ওরা ওইখানে একটা পাকা বাড়ি বানিয়ে ড্রাগ লুকিয়ে রাখতো। ওদিকে ওই বাঁশ ঝাড়ের পেছনে বড় একটা কেউ যায় না। ওরা জনবসতি থেকে আটার বস্তায় করে ড্রাগ পাচার করত। দুজনে টাকার ভাগ নিয়ে ঝামেলা হওয়ায় একজন আর একজনকে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছিল। দলের অন্য লোকেরাও সাহায্য করেছিল। তারপর বাড়িটাকে ভেঙে মাটিতে মিশিয়ে দেয়। তার উপরে কিছু গাছপালা পুঁতে আবার নতুন করে একটা জঙ্গল তৈরির প্রচেষ্টাও ছিল। তিতলি যখন ওখানে গেছিল তখন ওকে সম্ভবত দেখে ফেলেছিল। যদি তিতলি কাউকে কিছু বলে দেয় এই সম্ভাবনায় বাড়িটা ভাঙার চিন্তাই ওদের মাথাতে আসে। আসলে ওরা ওইখান থেকে জায়গা পরিবর্তনেরও চিন্তা করছিল। এমনিতেই পার্টনারের সাথে ঝামেলায় ওকে প্রাণে মারবে ঠিক করেই ছিল, তাই আর তিতলির কোনো ক্ষতি করেনি।
রিস্ক বাড়বে বলে, আর দীর্ঘদিন একই জায়গায় একইভাবে ড্রাগ রাখলে ধরা পড়ার সম্ভাবনা থাকে। তাই ওরা জায়গা পরিবর্তন করতেও চাইছিল। বাড়িটাকে ভেঙে ওরই পাশে পুঁতে রেখে দিব্যি ড্রাগ পাচার করছিল। জনবসতির সাধারণ মানুষ ওখানে যায় না বলে নির্বিবাদে কাজ চলছিল। ওখান থেকে ওরা জায়গা পরিবর্তনের চেষ্টা করছিল, কিন্তু সুবিধে করতে পারেনি। তোরা যদি সেদিন আমাকে ডেকে এই তথ্যগুলো না দিতিস, তাহলে হয়তো ওখান থেকে পাখি খুব শিগগিরই ফুরুত হয়ে যেত। মামা, আমাদের স্কুলের ফার্স্ট বয় না হয় প্রকাশ্যে আসবে না, কিন্তু আমরা না থাকলে তো কিছুই হতো না। আমরা কি পাবো? বলো, কি চাও? এবার পুজোয় ভূস্বর্গ, আর তিতলিদের বাড়িতেও রাজি করানোর দায়িত্ব তোমার। তথাস্তু। হিপ হিপ হুররে! বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটিকে লাইক করতে, অনেক শেয়ার করতে, কমেন্টস করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।